তরুণদের স্মার্ট বাংলাদেশ পরিচালনার কারিগর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। শিশুদের শারীরিক ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার নির্দেশ। বিএনপির ঢাকা মহানগর কমিটি নিয়ে নেতাকর্মীদের অধীর অপেক্ষা। ত্যাগীদের মূল্যায়নের ঘোষণা রিজভির, সফল বাস্তবায়ন চায় তৃণমূল। বন্যা পরিস্থিতি উন্নতি হলেও সুনামগঞ্জে নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কাটছে না। রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতুরক্ষা বাঁধে ধস। এবং উড়ন্ত আফগানিস্তানকে মাটিতে নামালো দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটের জয়ে বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়ারা, দ্বিতীয় সেমিতে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ারিউল্লাহ। এবার বিস্তারিত। স্মার্ট বাংলাদেশ পরিচালনার দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠতে তরুণদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, সুষম, জনকল্যাণমুখী ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। পড়াশোনার পাশাপাশি শিশুদের শারীরিক ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। অবদানের স্বীকৃতিস্বরূপ শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্যে শুরু হলো প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪। ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক নৈপুণ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ব্যক্তিদের পুরস্কার দেয়া হয়। ২০২৩ সালের জন্য ১৮ ক্যাটাগরিতে পদক পেয়েছেন ১২৬ জন। বক্তব্যে প্রধানমন্ত্রী নিরক্ষরতা কমানো সহ শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে বলেন, এখন লক্ষ্য প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞানের দক্ষ জাতি গঠন করা। সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। পড়াশোনার পাশাপাশি শিশুদের ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। প্রত্যেক উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। এই মিনি স্টেডিয়াম অর্থাৎ এটা একটা খেলার মাঠ, যেটা যে কোনো স্কুল বা যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সময় ব্যবহার করতে পারে, বাচ্চাদের খেলাধুলা করাতে পারে, প্রতিযোগিতা করাতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রতি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম নির্মাণ, যেন ১২ মাস বাচ্চারা খেলাধুলার ভিতরে থাকতে পারে এবং সেইভাবে ব্যবস্থা করা, সেটাও আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে প্রায় অনেক উপজেলা হয়ে গেছে, পর্যায়ক্রমিকভাবে সব উপজেলায় আমরা করে দেবো। শেখ হাসিনা বলেন, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব বর্তাবে আজকের শিশুর কাঁধে, যার প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। তাদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে, সেই মেধাটা কিভাবে বিকশিত করা যায়, সেই ধরনের ব্যবস্থা আমাদের দিতে হবে। তাহলেই কিন্তু এই ছেলেমেয়েরা, এরাই তো ভবিষ্যৎ আমাদের। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রজন্মের পর প্রজন্ম তারা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই আমার লক্ষ্য। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ২০২৩ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় ব্যয় দুটোই বেড়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া বিবরণ অনুযায়ী ২০২৩ সালের ১ জানুয়ারি দলের ব্যাংক হিসাবে জমা ছিল ৭৩,২৭,৫৪,০০০ টাকা। বছর শেষে যা ঠেকে ৯০,৫৫,৩১,০০০। একই সময়ে ব্যয় হয়েছে ৯,৮৭,৩৬,০০০ টাকা। আয় হয়েছে ২৭,১৪,৪৫,০০০। আয়ের অর্থ এসেছে মাসিক চাঁদা, প্রাতিষ্ঠানিক অনুদান, মনোনয়নপত্র ও বিভিন্ন খাতে ফরম বিক্রি, বাড়ি ভাড়া ও ব্যাংক সুদ থেকে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের আগে আর্থিক বিবরণী জমা দিতে হয়। লীগের ব্যাংকে যে স্থিতি ছিল সেটা ছিল ৭৩,২৭,৫৪,০০০ টাকা। আমাদের আয় হয়েছে ২৭,১৪,৩৫,০০০ টাকা। এইটার সোর্স কিভাবে আমাদের ইনকামটা হলো, মাসিক চাঁদা
আমার যারা মেম্বার, যারা সদস্য, তারা মাসিক চাঁদা দেন, সেটা 1,63,63,63,000 টাকা। যে কোনো সময় ঘোষণা হতে পারে ঢাকা মহানগরী বিএনপি কমিটি। সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে দলের জন্য ত্যাগী, নির্যাতিত ও সাহসী নেতৃত্বকে, এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির মহানগরীর উত্তরের তৃণমূলের নেতারা কেন্দ্রীয় নেতাদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেখতে চান এর বাস্তবায়নও। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। অনেকটাই হঠাৎ করে গেল 13 জুন মধ্যরাতে বিলুপ্ত ঘোষণা করা হয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ আরও 2টি মহানগরীর আহ্বায়ক কমিটি। ঈদের ঠিক আগ মুহূর্তে দলের এমন সিদ্ধান্তে নেতাকর্মীরা অনেকটাই হতবাক হলেও আশা জানান দলের সঠিক নেতৃত্বের। সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করার পাশাপাশি কর্মীদের ত্যাগের সঠিক মূল্যায়ন করবেন এমন নেতৃত্বকে দেখতে চান ঢাকা মহানগর উত্তর বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। পুরো ঢাকা শহরকে একত্রিত করার মতো এবং নেতৃত্ব দেওয়ার মতো সম্পূর্ণ যোগ্যতার পরিচয় দিয়েছে বিগত আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে। নেতৃত্ব প্রত্যাশা করতেছি যাদের উপর ভর করে আমরা আগামী দিনের আন্দোলন সংগ্রাম এবং চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য আমরা কামিয়াব হতে পারবো। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক ও সাবেক দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক বিগত দিনের সরকার বিরোধী আন্দোলনে নিজেদের সম্পৃক্ততা তুলে ধরেন। দলের হাইকমান্ডের কাছে তাদের সঠিক মূল্যায়নের প্রত্যাশাও জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে অনেক তথ্য আছে। তারপর বলবো যারা নিবেদিত, আমিনুল হক সাহেবের মতো এরকম নিবেদিত যারা, তাদেরকে যোগ্য জায়গায় তাদেরকে আবারও রাখার জন্য আমি অনুরোধ করব। তাহলে কর্মীরা শক্তিশালী হবে, দল শক্তিশালী হবে এবং সংগঠন শক্তিশালী হবে। যারা রাজপথে সাহসী ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিল বা ভবিষ্যতে রাজপথে থাকবে, তিনি সেটা যাচাই বাছাই করেই ভবিষ্যতে আমাদের মহানগর উত্তর এবং দক্ষিণ 2টি কমিটি দিবেন। এখনো অভিভাবকহীন ঢাকা মহানগরীর নতুন কমিটি কবে কখন ঘোষণা করা হবে এমন প্রশ্ন ছিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে। অতি দ্রুতই কমিটি দেওয়া হবে মহানগর সংগঠনকে গতিশীল করার জন্য। এটা তার বেশি দিন ফেলে রাখা যাবে না। সে পদক্ষেপ নিশ্চয়ই হাইকমান্ড, দলের ভারতের চেয়ারম্যান, সেটা সব কিছু বিবেচনা করেই তিনি কমিটি দেবেন এবং অবশ্যই কমিটিতে সেই সমস্ত নেতৃবৃন্দ আসবেন যাদের দক্ষতা আছে, যারা সংগঠন পরিচালনা করতে পারে। দাবি আদায়ে বাধা বিপত্তি উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলন যারা জোরদার করতে পারবেন মহানগরীর জন্য এমন নেতৃত্বকে বাছাই করছেন বলেও জানান দলের এই মুখপাত্র। যারা আন্দোলন সংগ্রামের মধ্যে সাহসের সাথে ভূমিকা রাখে এবং নেতৃত্বের যে আরও কিছু যোগ্যতা থাকে, সাধারণ মানুষদেরকে আকৃষ্ট করে কর্মী থেকে নেতা বানানো। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বানভাসীদের দুর্ভোগ কমছে না। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করলেও বাড়িঘরের ছন্ন ছাড়া অবস্থায় জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সুনামগঞ্জে নিচু এলাকার পানি নামছে ধীরগতিতে, ফলে ইচ্ছা থাকলেও বাড়ি ফিরতে পারছেন না হাজারো মানুষ। এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে 10,000-এর মতো বন্যার্ত অবস্থান করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাদ্য ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ডিসি। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরবর্তী অবস্থা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কুলন্দু শেখর দাস। শেখর, জানতে চাই জেলার বন্যা পরবর্তী চিত্র এবং মানুষের দুর্ভোগের চিত্র সম্পর্কে কি বলছেন? সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতিটা বলি, যে সুনামগঞ্জের উঁচু জায়গা থেকে পানি নামতে শুরু করলেও নিচু এলাকার রাস্তাঘাট এবং বাসাবাড়ি থেকে পানি ধীর গতিতে নামতে শুরু করেছে। তার একটি কারণ যে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ যে অসংখ্য নদীগুলো আছে, সেই নদীগুলোতে স্রোত কম থাকার ফলেই কিন্তু পানিগুলো কমছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের পশ্চিম হাজিপাড়া এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রাস্তাটা, যাতে এখনো কিন্তু পানিতে রাস্তাটা নিমজ্জিত। তো আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 63 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় 80 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সাতকের সুরমা নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি সুনামগঞ্জের জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে পুরো জেলায়
মধ্যে এই বন্যার পানিতে কিন্তু গ্রামীণ যে সড়ক আছে প্রায় 150 কিলোমিটার সড়ক কিন্তু ইতিমধ্যে পাকা সড়কটা ধ্বংস হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণটা হবে প্রায় 500 কোটি টাকা। আমি মৎস্য অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু যে পুকুরগুলিতে মৎস্য কামারিরা মৎস্য চাষ করেছিলেন সব পুকুরের মাছগুলো কিন্তু 2 কোটি পুনরায় কিন্তু এটা হাওরে চলে গেছে, ফলে ক্ষতির পরিমাণটা 72 কোটি টাকা হবে। তো মানুষ প্রত্যাশা করছে, মানুষের দুর্ভোগ আছে, যারা কাঁচা ঘর বাড়িতে বসবাস করেন। ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় 10,000 মানুষ কিন্তু এখনো আছেন, তারা যে ঘর বাড়িতে যাবেন ফিরে তারা কি খাবেন, তাদের ঘর বাড়ির মেরামতের জন্য তারা সরকারের নিকট প্রত্যাশা করছেন। তো অলি, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সুনামগঞ্জের সার্বিক অবস্থা। অলি শেখর, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে বন্যা পরবর্তী খবর জানাচ্ছিলেন সহকর্মী কুলন্দু শেখর দাস। বন্যার পানির তোড়ে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে নির্মিত মহিপুর শেখ হাসিনা সেতু রক্ষা বাঁধের একাংশ ধসে পড়েছে। এতে ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর সড়ক সহ বাঁধের পাশে বসবাসরত 3 গ্রামের প্রায় 1,500 পরিবার। সরেজমিন দেখা যায় 900 মিটার বাঁধের প্রায় 40 মিটার অংশে ব্লক ধসে পড়ে প্রায় 50 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। বাঁধ রক্ষার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দিবেন সহকর্মী সুমন খান। সুমন, কখন ও কবে বাঁধের একাংশ ধসে পড়েছে সেটি জানাবেন, সেই সাথে জানাবেন যে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনপ্রতিনিধি কি বলছে। অলি, আপনি যেটি বলছেন যে আপনার কথাটা যদি আমি বলি যে আসলে রংপুরে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু ঝুঁকিতে রয়েছে, তবে যে বাঁধটির কথা বলছিলেন ইতিমধ্যে কিন্তু সে বাঁধটি আসলে দেখা যায়নি, তবে এর মধ্যে কিন্তু সেটি মেরামত করা হয়েছে। মেরামত করার পর কিন্তু ঝুঁকিপূর্ণ অনেকটাই কমেছে। তবে এই রংপুর যে মহিপুর যে সেতু রয়েছে শেখ হাসিনা সেতু, সেই সেতুটি কিন্তু এখনো মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সেটি যদি আমি বলি যে ঈদের পরেই কিন্তু এই সেতুটি যে স্পেন আছে, একটা স্পেন কিন্তু ফাটল ধরেছে। সে ফাটলের কারণে ধীরে ধীরে কিন্তু 3টে স্পেনে ফাটল ধরেছে। মোট 17টি স্পেনের মধ্যে যদি 3টি ফাটল ধরেছে, এতে কিন্তু সেতুটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এবং এই ঝুঁকির কারণ হচ্ছে, যারা আমি অনেকের সঙ্গে কথা বলেছি, এলজিডি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা হচ্ছে, স্থানীয়রা যেটা বলছেন যে ভারী যানবাহন চলাচলের কারণে, অর্থাৎ যে পাথর বোঝাই ট্রাকগুলো ওভারলোড নিয়ে আসে, সেই পাথর বোঝাই ট্রাক 10 চাকা থেকে শুরু করে 26 চাকার যে ট্রাকগুলো ভারী যানবাহন যেগুলো আসে, সেই যানবাহনের কারণে কিন্তু আজ এই ব্রিজে ফাটল ধরেছে। তবে ঢাকা থেকে টিম এসেছিল, এসে আজকে দেখে গেছে এবং স্থানীয় প্রকৌশলীদেরকে তারা বলে গেছেন যে এই 3টি স্পাইন নতুন করে আবার এস্টিমেট করে ঢাকায় পাঠানোর জন্য। তো আমি এখানকার একজন স্থানীয় সঙ্গে কথা বলবো যে আসলে এই আপনারা কি মনে করছেন যে এই ফাটলটা কি কারণে হয়? এটা ফাটল হয়েছে, মনে করো যে ভারী যানবাহন চলে, মনে করো যে 10 চাকার গাড়ি 8 ফিট বডি নিয়ে মাল নিয়ে পাথর বালু নিয়ে যায়, মনে করো যে নিম্ন হলে 500 থেকে 600 টাকা, যার কারণে এই রাস্তাটা মনে করো যে ব্রিজ মনে করো দুর্বল হইতেছে। তা আমরা চাইতেছি যে আইলে ভারী যানবাহন বন্ধ করা হোক। বন্ধ না করলে আমাদের গরিব আবার ক্রাইসিস অবস্থা হয়ে যাবে। আবার এই যে নাও ভরা যেতে, নদী পার হইতে, মালামাল নিয়ে যাইতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। ধন্যবাদ। তো অলি, শুনছিলেন যে স্থানীয়রাও কিন্তু বলছে যে অতিরিক্ত ভারী যানবাহনগুলো তদারকি করা দরকার, সেই সাথে নতুন করে কেন এই ভালো করে যেন করে এই সেতুটি মেরামত করে যে উত্তর অঞ্চলের যে লালমনিরহাট রংপুর যে যাতায়াতের যে ব্রিজটি মেরামত। সুমন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রিমাল তাণ্ডবের মাস পেরিয়ে গেলেও মাছ চাষে ফিরতে পারেনি মোংলার চিংড়ি চাষিরা। উল্টো আর্থিক সংকটে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন তারা। এ দুর্যোগে কোনো সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভও জানান তারা। নাগরিক সমাজের নেতারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে মোংলা উপকূলে দুর্ভিক্ষ আসন্ন। মোংলা প্রতিনিধি সবুজ হাওলাদারের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
গেল 25 ও 26 মে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় জেলা বাগেরহাটের মোংলা। প্রবল বৃষ্টি আর 7 থেকে 8 ফুট উচ্চতায় অস্বাভাবিক জলোচ্ছ্বাসে তলিয়ে যায় উপজেলার 5000 চিংড়ি ঘের। ঘূর্ণিঝড়ের 36 ঘন্টা পর পানি নামলেও মাছ ভেসে যাওয়ায় সর্বশান্ত হয়ে পড়েন চাষিরা। এতে প্রায় 16.5 কোটি টাকার ক্ষতির মুখে পড়েন তারা। দীর্ঘ 1 মাসেও এ ক্ষতি কাটিয়ে মাছ চাষে ফিরতে পারেননি চিংড়ি চাষিরা। এখনো কোনো রকম সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান তারা। ঘূর্ণিঝড় রিমালে আমরা চিংড়ি চাষিরা সর্বশান্ত হয়ে গেছি। দিনা করে বেড়ি ঠিক করেছি, এখন টাকা জোগাড় করতে পারলি কেড়ে কোনা সর। ঘূর্ণিঝড় 1 মাস হয়ে গেছে, এখনো আমরা কোনো সহযোগিতা, সরকারের কোনো সহযোগিতা এখনো পাই নাই। তবে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। এখন কোনো সহায়তা আসলে আমরা পরবর্তী স্টেপে যাব। আমাদের পক্ষ থেকে, উপজেলা পক্ষ থেকে যেটা করার দরকার ছিল সেটুকু আমরা করে অলরেডি উপর মহলে প্রেরণ করেছি। এ অবস্থায় পুনরায় মাছ চাষে ফিরতে না পারলে এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সমস্ত চিংড়ি চাষিরা একটা বিপর্যয়ের মুখে পড়েছে এবং চিংড়ি ঘেরের যে বাঁধগুলো, বেড়ি বাঁধগুলো, সেগুলো ধ্বংস হয়ে গেছে। এটার ফলে আজকে মোংলা উপকূলের চিংড়ি চাষিরা দিশেহারা হয়ে পড়েছে, বিপর্যয়ের মুখে পড়েছে। সংশ্লিষ্টদের চিংড়ি চাষে ফেরাতে সরকারের কাছে বিশেষ প্রণোদনাও দাবি করেন তারা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারারক্ষী দুলাল হোসেন সহ 3 জন সাময়িক বরখাস্ত, 3 জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও 2 জনকে শোকজ করা হয়েছে। বরখাস্ত অন্য 2 জন হলেন হাবিলদার আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলাম। বুধবার অতিরিক্ত আইজিপি প্রিজন কর্নেল শেখ সুজাউর রহমান কারাগার পরিদর্শনে এসে এ সিদ্ধান্ত দেন। মঙ্গলবার রাতে ফিল্মি কায়দায় কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যায় 4 ফাঁসির আসামি, যদিও কয়েক ঘন্টার মধ্যেই তাদের আটক করা হয়। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো। তরুণদের স্মার্ট বাংলাদেশ পরিচালনার কারিগর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। শিশুদের শারীরিক ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার নির্দেশ। বিএনপির ঢাকা মহানগর কমিটি নিয়ে নেতাকর্মীদের অধীর অপেক্ষা। ত্যাগীদের মূল্যায়নের ঘোষণা রিজভির, সফল বাস্তবায়ন চায় তৃণমূল। বন্যা পরিস্থিতি উন্নতি হলেও সুনামগঞ্জে নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কাটছে না। রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতুরক্ষা বাঁধে ধস। সবাইকে আবারও শুভেচ্ছা। পরের সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।